অবশেষে টিকা আমদানি নিয়ে অনিশ্চয়তার কথা জানালো বেক্সিমকো। কূটনৈতিক চাপ প্রয়োগের আহ্বান, বসে নেই সরকার। ওদেরকে স্পষ্ট ভাষায় বলা উচিত যে এটা আমাদের ভ্যাকসিন, আমরা আগে অ্যাডভান্স টাকা দিয়ে কিনেছি, এইটা আমাকে দিতেই হবে। ভারত সরকারকে কন্টিনিউয়াসলি বলছি ভ্যাকসিন দেওয়ার জন্য, এবং তারা কখনো না করেনি, কিন্তু তারা দিতে পারছে। ওই দেশের জনগণ কোনো ভ্যাকসিন এক্সপোর্ট করতে দিচ্ছে না। দিল্লির এক হাসপাতালে মৃত্যু 25। ভারতে রাজ্যে রাজ্যে অক্সিজেনের জন্য হাহাকার। शहर में ऑक्सीजन टैंक खत्म हो गया, ऑक्सीजन कहीं में अवेलेबल नहीं है। प्लीज डू समथिंग एंड प्लीज रिलीज सम ऑक्सीजन सप्लाई। হুমকি হতে পারে বাংলাদেশের জন্য। যেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতের যোগাযোগ অনেক বেশি, লক্ষ লক্ষ লোক যায়, সুতরাং বাই দিস নাম্বার অনলি এটা একটা বড় ঝুঁকি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দোকান খোলার ঘোষণায় পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী মানুষের ঢল। 28 এপ্রিলের পর শর্ত সাপেক্ষে চালু হতে পারে গণপরিবহন, চলবে ট্রেনও। পদ্মা সেতু চলাচল উপযোগী করতে লকডাউনেও 3 শিফটে চলছে কর্মযজ্ঞ। বর্ষার পরই সেতুর ওপর পিচ ঢালাই শুরু, এগিয়ে চলেছে নদী শাসনের কাজও। দাবিকৃত টাকা না দেয়ায় ঢাকা শিশু হাসপাতালে আনসার সদস্যের হাতে নির্যাতনের শিকার সদ্য ভূমিষ্ঠ সন্তানের বাবা মা। বিব্রত চিকিৎসকদের দুঃখ প্রকাশ, 2 জন সাময়িক বরখাস্ত। এবং গরম বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণে ভয়াবহ হচ্ছে ডায়রিয়া। বিভিন্ন জেলায় হাসপাতালে হাজার হাজার রোগী, চিকিৎসকদের হিমশিম অবস্থা। আগাম টাকা নিয়েও ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট 2 মাস ধরে টিকা না পাঠানোয় সরকারকেই সরব হওয়ার কথা বলছে টিকা আমদানির দায়িত্বে থাকা একমাত্র প্রতিষ্ঠান বেক্সিমকো। টিকা কবে মিলবে জানা নেই স্বীকার করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বললেন, সবার দ্বিতীয় ডোজ নিশ্চিত করাই এখন সংশয়। এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সাফ জবাব, বসে নেই সরকার, তৎপর হতে হবে বেক্সিমকোকেও। গত 21শে জানুয়ারি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় ভারত সরকারের উপহারের 20 লাখ ডোজ করোনা টিকা। এর 4 দিনের মাথায় দেশে আসে সেরাম ইনস্টিটিউট থেকে কেনা 50 লাখ ডোজের প্রথম চালান। চুক্তি অনুযায়ী প্রতি মাসে 50 লাখ করে 6 মাসে 3 কোটি ডোজ আসার কথা, কিন্তু ফেব্রুয়ারিতে 20 লাখ ডোজ আসার পর চুক্তি অনুযায়ী আসেনি আর কোনো চালান। এর বাইরে মিলেছে ভারত সরকারের উপহারের আরও 13 লাখ ডোজ। সব মিলিয়ে 1 কোটি 3 লাখ ডোজ টিকার মধ্যে এর মধ্যে প্রয়োগ হয়েছে প্রায় 78 লাখ। এই অবস্থায় দ্বিতীয় ডোজ নিশ্চিত করা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এই যখন অবস্থা, তখনও ভারত সরকারের অনুমোদন না পাওয়ার অজুহাতে 2 মাস ধরে টিকার চালান আটকে রেখেছে সেরাম ইনস্টিটিউট। যদিও প্রতিষ্ঠানটিকে আগাম পরিশোধ করা হয়েছে 1.5 কোটি ডোজের টাকা। এমন পরিস্থিতিতে সরকারকে জোরালো উদ্যোগ নেওয়ার কথা বলছে সেরামের দেশীয় এজেন্ট বেক্সিমকো। ডেফিনেটলি আইনি পদক্ষেপ নিতে পারে, বাট আইনি পদক্ষেপটা ইজ নট ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যে এতদিন ধরে বলে আসছি এবং আমরা যেটা বিশ্বাস করি, জানি যে ভারত বাংলাদেশের বন্ধু, এইটা তো এখন দেখার একটা সময় হয়েছে। জোরালো একটা ভাবেই বলতে হবে, ওই আনঅফিসিয়ালি ফোনে একটু কথা বলা এইটা না। আমার মতো একটা শক্ত স্টেপ আমাদের অবশ্যই নিতে হবে। বর্তমান অবস্থায় দেশে টিকা বানানোর বিকল্প নেই জানিয়ে প্রতিষ্ঠানটির ইঙ্গিত, চলতি বছরই হয়তো মিলবে দেশে তৈরি ভ্যাকসিন। এই বছরের মধ্যেই আশা করছি। এখন যে অবস্থা দেখছি তাতে করে আমাদের লোকাল প্রোডাকশন ছাড়া কোনো পথ নাই। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, বসে নেই সরকার, তবে তৎপর হতে হবে বেক্সিমকোকেও। ভারত সরকারকে কন্টিনিউয়াসলি বলছি ভ্যাকসিন দেওয়ার জন্য, এবং তারা কখনো না করেনি, কিন্তু তারা দিতে পারতেছে না। পলিটিক্যাল অপিনিয়ন এত স্ট্রং হয়েছে যে তারা ভ্যাকসিন কোথাও দিতে পারতেছে না। ওই দেশের জনগণ কোনো ভ্যাকসিন এক্সপোর্ট করতে দিচ্ছে না। ভারতে হঠাৎ করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ভ্যাকসিন পেতে এই জটিলতা তৈরি হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের জন্য এখন নতুন হুমকি করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। 3 বার রূপ পাল্টাতে সক্ষম এই নতুন ধরন ছড়াচ্ছে অতি দ্রুত, সেই সঙ্গে অনেক বেশি শক্তিশালীও। দেশের সংক্রমণ রোধে আপাতত ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। এদিকে দেশের সবশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 83 জন, শনাক্ত হয়েছেন 2700।
সর্বাত্মক লকডাউন আর নানা বিধিনিষেধে দেশে চলছে করোনার সংক্রমণের গতি নিয়ন্ত্রণের চেষ্টা। তবু সংক্রমণের লাগাম টানা যাচ্ছে কই। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশে 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 83 জন আর নতুন করে শনাক্ত হয়েছে 2697 জন। পাশের দেশ ভারতেও করোনা মহামারীর লাগাম ছাড়িয়েছে। করোনার নতুন রূপ ট্রিপল মিউটেন্ট বা 3 বার রূপ পরিবর্তনকারী এই ভাইরাসটি ভয়াবহ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে বিশেষজ্ঞদের আশঙ্কা, ভারতে করোনার নতুন রূপ বাংলাদেশের জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। ভারত থেকে বা বাইরে থেকে যারাই আসুক, কোন ভেরিয়েন্ট নিয়ে আসবে আমরা জানি না। যদি আমার দেশে সংক্রমণ বৃদ্ধি পায় তাহলে কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে। বাংলাদেশের জন্য একটা বড় ঝুঁকি তৈরি করতে যাচ্ছে। অসংখ্য সংক্রমণ হচ্ছে, সেখান থেকে এই সংক্রমণটা আমাদের দেশে আসতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের তাই পরামর্শ, এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে। এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা এটা ডিটেক্ট করতে পারিনি, তবে সরকারকে ইতিমধ্যে আমরা বলেছি যে যাতে করে, যেহেতু এটা ল্যান্ড দিয়ে লোক আসে, প্লেন দিয়ে আসে, আমরা যেন ল্যান্ড এখন বন্ধ করে দিই। ভারত থেকে যেন সমস্যাটা এসে আরো সুপার ইম্পোজ সমস্যা না হয়, সেই ব্যাপারে আমাদের খুব মনোযোগ দেওয়া উচিত। কেউ আসলে তার আইদার টিকা, 2 ডোজ টিকার সার্টিফিকেট থাকা উচিত। সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই, তাই মাস্ক ব্যবহারের পাশাপাশি বেশি বেশি হাত ধোয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই স্বাভাবিক নিয়মে ফিরে যাচ্ছে ফ্রান্স। আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। ধীরে ধীরে রেস্তোরাঁ, সিনেমা হল এবং থিয়েটারও খুলে দেওয়ার কথা জানিয়েছে ফরাসি সরকার। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, জাফর, ফ্রান্সে আগামী মে মাসের 3 তারিখ থেকে লকডাউন তুলে দেওয়া হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী জন কাস্তেক্স প্রেস কনফারেন্সে বলেছেন যে মধ্য মের পর থেকে দেশটির বার রেস্টুরেন্টগুলো খুলে দেয়া হতে পারে। তবে প্রধানমন্ত্রী খুব জোর দিয়ে বলেছেন যে আসলে পরিস্থিতির উপর অনেক কিছুই নির্ভর করবে। সেই সাথে আগামী সপ্তাহ থেকে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে খুলে দেয়া হবে। বার রেস্টুরেন্টগুলো কিন্তু দীর্ঘ প্রায় 1 বছরের বেশি সময় ধরেই বন্ধ ছিল। তো এখন আসলে খুলে দেওয়ার ঘোষণার পর দেশটিতে বসবাসকারী বিপুল সংখ্যক মানুষজন যারা এই বার রেস্টুরেন্টগুলোতে কাজ করতেন, তাদের মধ্যে এক ধরনের খুশি কিংবা আনন্দ বিরাজ করছে। পাশাপাশি আগামী মাস থেকে কিন্তু এখন যে বিভিন্ন এক শহর থেকে অন্য শহরে যাওয়ার যে বিধিনিষেধগুলো আছে, সেই বিধিনিষেধগুলো আসলে তুলে দেওয়া হতে পারে। তবে সরকারের তরফ থেকে বারবার কিন্তু বলা হয়েছে যে তারা পরিস্থিতি বিবেচনা করে আসলে এই সিদ্ধান্তগুলো কার্যকরের বিষয়টি জানাবেন। পাশাপাশি আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, এই মুহূর্তে বিশ্বের বেশ কয়েকটি দেশে অধিক হারে করোনা সংক্রমণের কারণে দেশগুলো থেকে যে কোনো যাত্রী ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রে 10 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের বিষয় জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট প্রশাসন। তারা বলছে যে ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, সেই সাথে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত থেকে যদি কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ করে, সেক্ষেত্রে তাকে বাধ্যতামূলকভাবে 10 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং কোয়ারেন্টাইন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি তদারকি করবেন। একই সাথে দেশটিতে জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে এবং 55 তদূর্ধ্ব বয়সী যারা রয়েছেন তারা এই ভ্যাকসিনটি নিতে পারবেন। দেশটিতে এখন পর্যন্ত 1,30,00,000-এরও বেশি মানুষ প্রথম ডোজের করোনা ভ্যাকসিন নিয়েছেন এবং দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন 48 লাখেরও বেশি মানুষ। তবে একই সাথে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে যে বিষয়টি মানুষের মধ্যে ছিল, প্রধানমন্ত্রী জন কাস্তেক্স তার প্রেস কনফারেন্সে বলেছেন সবাই যেন এই অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের উপর ভরসা করতে পারেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। জাফর, ফ্রান্সের প্যারিস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু। জানাচ্ছেন সেখানকার করোনা পরিস্থিতি, ভ্যাকসিনেশন কার্যক্রম এবং লকডাউন শিথিল করার বিষয়ে বিস্তারিত। 28 এপ্রিলের পর শর্ত সাপেক্ষে গণপরিবহন চালু হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। একই দিন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনও জানান, বাস চললে ট্রেনও চলবে, রয়েছে সব প্রস্তুতি। খাতা কলমে লকডাউন থাকলেও ঢাকার বাস্তব চিত্র এটি। গণপরিবহন ছাড়া চলছে সব ধরনের যানবাহন। গাড়ির চাপে রীতিমতো কোথাও কোথাও যানজট। এরই মধ্যে রোববার থেকে খুলে দেওয়া হচ্ছে শপিং মল ও দোকানপাট। এই অবস্থায় শনিবার বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান, 28 এপ্রিলের পর শর্ত সাপেক্ষে গণপরিবহন চলাচলের কথা ভাবছে সরকার। লকডাউনের পর গণপরিবহন চালানোর ব্যাপারেও সক্রিয় চিন্তাভাবনা করছে। করোনার নিয়ম কানুন তথা স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে
কঠোর হতে হবে। পরে রেলমন্ত্রীও জানান ওই দিন থেকে বাস চললে ট্রেনও চলবে। এরই মধ্যে ইঞ্জিন ও বগি পরীক্ষা নিরীক্ষা করে রেল লাইন প্রস্তুত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রেল আমরা সার্বিকভাবে আমরা প্রস্তুত। আমাদের রেল পরিচালনার ক্ষেত্রে যাত্রীবাহী, বিশেষ করে যাত্রীবাহী আমাদের যে ট্রেন, সেগুলো পরিবহনের জন্য আমরা প্রস্তুত। লকডাউনে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও পণ্য পরিবহনের জন্য 8 জোড়া পার্সেল ট্রেন চলাচল করছে নিয়মিত। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। লকডাউনের মধ্যেই কাল থেকে দোকান খোলার খবরে ঢাকা ফিরছেন অনেকেই। এতে চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। ফেরি সংখ্যা কম থাকায় গাদাগাদি করেই ফিরছেন কর্মজীবীরা। দোকান খোলার ঘোষণায় ঢাকায় ফিরতে এভাবেই পাটুরিয়া ঘাটে ফেরি থেকে হুমড়ি খেয়ে পড়েন কর্মজীবীরা। বর্তমানে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট দিয়ে সীমিত আকারে জরুরি প্রয়োজনে পারাপার হচ্ছে কয়েকটি ফেরি। তাতেও গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন ঘরমুখ মানুষ। নেই স্বাস্থ্যবিধি মানার বালাই, মাস্ক না পরা রয়েছে নানা অজুহাতও। দোকান বন্ধ করে বাড়ি গেছিলাম, আবার দোকান খুলছে, তাই আমি আবার ঢাকা যাচ্ছি। মাস্ক কেনার সময় পাই নাই, যখন বাড়াইছি দোকান বন্ধ ছিল। জনগণ বেশি থাকলে তো বাইরে যে সমস্যা আছে, আমরা যেহেতু বাড়ি দরকার এই জন্য যাচ্ছি। তবে ঘাটে নেমে রাজধানীমুখী পর্যাপ্ত যানবাহন নেই। কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে মোটরসাইকেল, প্রাইভেট কারে করে ফিরতে হচ্ছে কর্মস্থলে। গাড়ি পাইতেছি না, গাড়ির ডবল ভাড়া লাগতেছে। বাড়ির থেকে ভাড়া লাগে লগে 200 টাকা, আমি 500 টাকা নিয়ে বাড়াইছি, এখন ভাড়া লাগবে 800 টাকা। এখান থেকে যে ভাড়া হলো 150 টাকা, এখন নিচ্ছে 500 টাকা। পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ছোট বড় 20টি ফেরি চলাচল করলেও বর্তমানে জরুরি প্রয়োজনে রজনীগন্ধা, হাসনাহেনা ও বনলতা নামের 3টি ফেরি পারাপার হচ্ছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। সর্বাত্মক লকডাউনেও পদ্মা সেতুতে 3 শিফটে চলছে কর্মযজ্ঞ। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে বর্ষা মৌসুম শেষেই সেতুর ওপরে পিচ ঢালাই শুরু হবে। আর পদ্মায় বিলীনের পর নতুন করে আনা 192টি স্ট্রিঞ্জার চলতি মাসে স্থাপন শুরু হবে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। পদ্মা সেতুতে সর্বাত্মক লকডাউনেও পুরোদমে চলছে কাজ। সেতুর উপরে রোডওয়ে, নিচে রেলওয়ে স্ল্যাব বসছে সমানতালে। রেলিংয়ের 665টি প্যারাপেট ওয়াল এবং রেলওয়ে স্ল্যাবের শেয়ার পকেট বসে গেছে 641টি। করোনার চ্যালেঞ্জেও কাজের অগ্রগতিতে খুশি সেতু কর্মীরা। ব্লক পইতেছে, বস্তা পইতেছে, এই পদ্মা সেতুর স্বার্থে কাজ করতেছে। অতি দ্রুত কাজটা চলছে, আর এতে আমাদের কাছে খুব হ্যাপি লাগছে। পদ্মায় বিলীন হয়ে যাওয়ার পর নতুন করে লুকজেমবার্গ থেকে আনা 192টি স্ট্রিঞ্জার কনস্ট্রাকশন ইয়ার্ডে ঘষামাজা চলছে। রোডওয়ে স্ল্যাব বসানো হয়েছে এবং দুই দিক থেকে রোডওয়ে স্ল্যাব বসানো চলমান আছে। আর যে স্ট্রিঞ্জারগুলো বাইরে থেকে আমদানি করা হয়েছে সেগুলো ঘষামাজা করে ব্যবহার উপযোগী করা হবে। পদ্মা জাজিরার দিকে ধাবিত হয়, বর্ষা সামনে রেখে পদ্মা সেতুর নদী শাসনের কাজও পাল্লা দিয়ে চলছে। পর্যাপ্ত সরঞ্জামাদি রয়েছে, বর্ষা সামনে রেখে দ্রুত গতিতে এগিয়ে চলছে কাজ। 41টি স্প্যানের 32টিতেই রোডওয়ে এবং রেলওয়ে স্ল্যাব বসানো হয়ে গেছে। স্ল্যাব বসানো বাকি রয়েছে মাত্র 9টি স্প্যানে। মুন্সিগঞ্জের পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ রূপ নিয়েছে ডায়রিয়া। শুধুমাত্র ভোলাতে 1 সপ্তাহে এ রোগে আক্রান্ত হয়েছেন অন্তত 2500 মানুষ। প্রচণ্ড গরম, লবণাক্ত পানি ব্যবহার এবং বাইরের খাবারই এর জন্য দায়ী বলছেন চিকিৎসকরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালে বেডে শুয়ে কাতরাচ্ছে ডায়রিয়া আক্রান্ত শিশু, পাশে অসহায় মা। এরকম চিত্র দক্ষিণের অনেক হাসপাতালের। গরম বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলায় দেখা দিয়েছে ডায়রিয়া। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত রোগী। পটুয়াখালী সদর হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। 250 শয্যার হাসপাতালে ডায়রিয়া বিভাগে বেড মাত্র 15টি। এতে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির শেষ নেই। বাধ্য হয়ে তাই মেঝে বা বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। শনিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় ভোলা সদর হাসপাতালে 378 জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। ধান ক্ষমতার চেয়ে বেশি রোগী থাকায় হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। অবশ্য আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে 76টি মেডিকেল টিম গঠনের কথা জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। স্যালাইন দেওয়ার পরে আবার পাতলা পায়খানা বমি হয়েছে, এখন আবার স্যালাইন দিছে। একটা স্যালাইন দিয়ে আর ধারে ভাড়া কেউ আইয়ে না, এগো ডাক্তার কিছু নেই। তবে মাগুরায় কিছুটা কমেছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। সদর সহ অন্যান্য হাসপাতালেও চিকিৎসাধীনদের অবস্থা আগের চেয়ে ভালো। ফাহরিয়া ফারজানা,
সময় সংবাদ। মুঠোফোনের নম্বর ঠিক রেখে অপারেটর বদলে ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে গ্রাহক আটকে রাখার দিন শেষ হচ্ছে। দেয়া যাবে না কোর্ট সংক্রান্ত জটিলতার অজুহাতও। বিটিআরসি বলছে মুঠোফোন অপারেটরদের অসহযোগিতায় ধুঁকছে এমএনপি কার্যক্রম। সেবায় গতি আনতে নিয়ন্ত্রক সংস্থার কঠোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইনফোজিলিয়ন টেলিটক বিডি ও মুঠোফোন অপারেটর রবি। শুভ খানের রিপোর্ট। এমএনপি মূলত নম্বর ঠিক রেখে গ্রাহকদের ভালো মানের সেবাদাতাকে বেছে নেওয়ার প্রক্রিয়া। 2018 সালে এমএনপি সেবা চালুর পর থেকে মুঠোফোন অপারেটরদের বিরুদ্ধে অভিযোগ, গ্রাহকদের অপারেটর বদল আটকাতে অজান্তে ইমার্জেন্সি ব্যালেন্স সরবরাহ করেন তারা। হঠাৎ করে 2 দিন পরে জানানো হচ্ছে যে এর আগে এত বাকি ছিল, এটা কোনোভাবে কাম্য না, কোনো অপারেটরের জন্যই কাম্য না। এমএনপি অপারেটর ইনফোজিলিয়ন টেলিটেক বিডি বলছে, এমএনপি সেবার ক্ষেত্রে ইমার্জেন্সি ব্যালেন্সে বাতিল হয় 15 থেকে 20% আবেদন। আমাদের রেভিনিউ আর্নিং এর উপরে, আরওআই এর উপরে একটা ক্রিটিক্যাল ইমপ্যাক্ট ফেলেছে। ব্যবসায়িকভাবে ধুঁকতে থাকায় এমএনপি অপারেটরকে আর্থিক ছাড় দিয়েছে বিটিআরসি। সরকারের সঙ্গে রাজস্ব ভাগাভাগির হার 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে। যদি কোনো টাকা পয়সা বকেয়া থাকে, যে এমএনওর সাথে সে যুক্ত হতে চায় তার কাছে সেটার দায়িত্ব গ্রহণ করতে পারে, অথবা বিটিআরসি কে তারা জানাতে পারে, বিটিআরসি উইল টেক অ্যাকশন। কিন্তু কোনো মতেই কোনো এমএনপি জন্য যদি কেউ আবেদন করে তাহলে ওটাকে হল্ট করানো যাবে না। ইনফোজিলিয়ন টেলিটেক বিডি বলছে, এতে সেবা ও ব্যবসায় গতি আসবে। 10 থেকে 15% পোর্টিং বাড়বে বলে আমি মনে করি। দেশের 17 কোটি মুঠোফোন গ্রাহকের মধ্যে এ পর্যন্ত প্রায় 11 লাখ গ্রাহক অপারেটর বদল করেছেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অদ্ভুত সব যুক্তি দিয়ে ইচ্ছে মতো দাম বেঁধে ভোক্তার ইচ্ছা অনিচ্ছাকে নিয়ন্ত্রণ করছেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। এই নৈরাজ্য হাতে নাতে ধরে বাণিজ্য মন্ত্রণালয় বলছে, শুধু জরিমানাতেই সমাধান নয়, বদলাতে হবে মানসিকতাও। এই জিনিসটা আপনার পুরোপুরি ট্যাক্স ফাঁকি দিয়ে আসছে। এটি একটি বিদেশি পানীয় যাকে বলা হচ্ছে গাওয়া, কিন্তু পণ্যের গায়ে নেই আমদানিকারকের পরিচয়, লেখা নেই দাম, এমনকি দোকানদার দেখাতে পারলেন না ভাউচারও। কোনো উপায় না পেয়ে কখনো দায় চাপালেন দোকান মালিকের উপর, কখনো বাদামতলির আড়তের উপর। আমি সঠিক বলতে পারবো না। সরকারি তদারকিতে হাতে নাতে ধরা পড়ায় করা হলো জরিমানা, কিন্তু জব্দ করা হলো না পণ্যটি। বাদামতলিতে এটা যারা ইম্পোর্ট করে নিয়ে আসে বা তারা যেখান থেকে কিনে নিয়ে আসে, আমরা এর পরবর্তীতে সেখানেও ড্রাইভ দেব। বাণিজ্য মন্ত্রণালয়ের টিম গেল চাল আর মুরগির বাজারেও। নোংরা পরিবেশ ঠিক করতে বলা হলো খেজুরের দোকানগুলোকেও। কালকে 7 টাকা কমে 30 টাকা রেট ছিল বলছে খবরে, আজকে কেন 35 টাকা হবে? একই নৈরাজ্য পেঁয়াজ বাজারের। বলা হচ্ছে পেঁয়াজ আসে রাতে আর তার রসিদ নাকি আসে সকালে, অথচ শ্যামবাজার থেকে কারওয়ান বাজারের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। আমি শ্যামবাজারে কথা বললাম, স্লিপ ছাড়া তারা কোনো পণ্য আপনার বিক্রি করে না। তাহলে এইখানে আসলে গরমিলটা। বাজার ভর্তি পেঁয়াজ থাকলেও রসিদ নেই কারো কাছে, দায়সারা বক্তব্যে তাই অনিয়ম আড়ালের আপ্রাণ চেষ্টা ব্যবসায়ীদের। রাত্রে দেখা গেছে গাড়ি চালানোর নামাই দিয়ে গেছে, চোতাটা দেয় হলো সকাল আইসা, এ সব সময়। বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও। বছরের পর বছর এই দুষ্ট চক্রের জাতাকলে পিষ্ট হচ্ছে ভোক্তারা। তাই কোনো উপলক্ষ এলেই বাজার নজরদারিতে তোড়জোড় না করে দরকার কার্যকর সমাধান। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। লকডাউনে কাজ হারিয়েছেন, হন্যে হয়ে তাই অনেকেই এখন পথে নামছেন কাজের খোঁজে। কেউ কেউ পেশা পাল্টে চালিয়ে যাচ্ছেন টিকে থাকার লড়াই। অর্থনীতিবিদরাও বলছেন, নিম্নবিত্তের কথা মাথায় রেখে লকডাউনে প্রয়োজন সমন্বিত পরিকল্পনার। মন্ত্রীপাড়ার অভিজাত এলাকায় হয়তো বড্ড বেমানান নাজমা বেগম। মধুপুর থেকে 1 দশক আগে ঢাকা এসেছিলেন জীবিকার খোঁজে। ফুলের ব্যবসা করতেন বলেই মেয়ের নাম রেখেছেন দোলন। তাকে নিয়ে ফুটপাতে এখন মাস্ক বিক্রি করছেন। ফুল টুল ফালাই দিয়ে 5 দিন বাসায় বসার পরে এখন আর সংসার চলে না, তারপরে দিয়ে এই মাস্ক বিক্রি করা হচ্ছে। কামাই নাই, রুজি নাই, বেচা বিক্রি নাই, লোকজন নাই, আগেরটাই ভালো ছিল। নাজমার মতো এরকম অসংখ্য গল্প ছড়িয়ে আছে রাজধানীর পথে পথে। কেউ রাজমিস্ত্রির কাজ করতেন, কেউ বা রেল স্টেশনের কুলি কিংবা ভ্যান গাড়ির চালক। আজ তাদের সবার পরিচয় তারা কর্মহীন। আগে আমি রং করতাম, আর এখন আমার জীবনটা রং ছাড়া হয়ে গেছে, চোখে মুখে অন্ধকার দেখতেছি। গতবার লকডাউন দিছে, এই দুর্গাতিরান দিছে, ও দুর্গাতিরান দিছে, আমার গোপাটে পড়ছে। আর এই বছর তো বাবা কেউ কিছু দেয় না। সকালে ছুটি আসি বাসা থেকে, সন্ধ্যাবেলা আবার বাসায় ফিরে যাই, কোনো কাজ কাম পাই না। সংসারের ভিতরে 5 জন খাওয়াইয়া, আমি একলা খাড়াইয়া।
আমি যদি না কাম করতে পারি 5 দিন কাম না চলবে। কিছু পয়সা জমা না আসলো খাওয়া শেষ, চিকিৎসা করুন থেকে। প্রধানমন্ত্রী ঠিকই দিতে আছে গরিবের লাগিয়া, কিন্তু ওটি আর গরিবে হয় না। ওই বোয়ালটা খাইতে খাইতে পুডির দ্বারে পুডিরও ঘায়ালায়। প্রান্তিক এই মানুষদের পরিকল্পনা রেখে লকডাউন কার্যকরের পরামর্শ অর্থনীতিবিদদের। নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা অনেকেই কাজ হারিয়েছিলেন আগে, এখন হয়তো আবার কাজে ফেরত আসার চেষ্টা করছিলেন, অনেকের কাছে তাদের ধার কর্জ হয়েছে, তারা কি করে ফেরত আসবেন, তাদেরকে কি করে সহযোগিতা করা যাবে, সেই চিন্তাটা থাকতে হবে। স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখেই বিকল্প কর্মসংস্থানের দাবি কাজ হারানো মানুষদের। এমন না যে খুব বেশি সাজানো বিলাসী জীবন ছিল তাদের, তবে এটাও ঠিক যে না খেয়ে থাকার দুশ্চিন্তা করতে হয়নি। সর্বগ্রাসী করোনা মানুষের জীবনকে যে কঠিন বাস্তবতার মুখোমুখি করছে, তার সবচেয়ে বড় ধাক্কাটা লাগছে এই খেটে খাওয়া মানুষদের জীবনে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।